আজকে আমরা করব র্যাপিড টেস্টের 5 নম্বর মডেলের সমাধান। তো এর আগে আমি 4টে মডেল তোমাদের পড়িয়ে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। তো শুরু করা যাক। গ্রুপ বি সেকশন 2 এর প্রথম প্রশ্ন, প্রমাণ করো সমান্তরাল সমবায়যুক্ত দুটি রোধের তুল্য রোধ ওই রোধগুলির প্রত্যেকটির চেয়ে কম হবে। এটা খুব সহজ প্রশ্ন। তো আমরা সমান্তরাল সমবায় কি জানি? তুল্য রোধের সূত্র কি 1/Rp = 1/R1 + 1/R2 + 1/R3 এভাবে যোগ হয়। তো অনন্যাকের যোগফলের সমান। তো যেহেতু 1/Rp টা এতগুলো যোগফলের সমান, তাহলে আমরা লিখতে পারি 1/Rp অবশ্যই গ্রেটার দ্যান R1। অতএব এখান থেকে লেগে যায় Rp লেস দ্যান R1। অনুরূপভাবে কি লিখতে পারি? Rp লেস দ্যান R2, Rp লেস দ্যান R3। তার মানে তিনটে রোধ সমান্তরালে যুক্ত আছে। আমরা তিনটে নিয়ে দেখিয়েছি। এটা R1, এটা R2, এটা R3। তাহলে এদের তুল্য রোধের মান যেটা বেরোলো সেটা প্রত্যেকটা রোধের চেয়ে কিন্তু কম। R1, R2, R3 তোমরা যতগুলো করবে প্রত্যেকের থেকেই তুল্য রোধের মানটা কম হবে। দ্বিতীয় প্রশ্ন আমাদের দিয়েছে, একটি গ্যালভানোমিটারকে কি এমন কোনো অ্যামিটারে রূপান্তর করা সম্ভব যে অ্যামিটারের পাল্লা I লেস দ্যান Ig? ওটা I কিউ হবে না, Ig হবে। তো গ্যালভানোমিটারকে অ্যামিটারে যদি রূপান্তরিত করতে হয় তাহলে তার সঙ্গে শান্ট যুক্ত করতে হয়। গ্যালভানোমিটারকে অ্যামিটারে রূপান্তরিত করতে গেলে শান্ট যুক্ত করতে হয়। তো এখানে আইটা হচ্ছে মূল প্রবাহ মাত্রা আর গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা Ig। তো দেখো, যখন শান্ট যুক্ত ছিল না তখন গ্যালভানোমিটারে কত কারেন্ট যেত? Ig। এখনো কিন্তু Ig যাচ্ছে। অতিরিক্ত যেটা কারেন্ট সেটা শান্টের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, I মাইনাস Ig, যেটাকে আমরা IS বলতে পারি। তো আমরা এখান থেকে যদি লিখি এটা যেহেতু সমান্তরালে, তাহলে গ্যালভানোমিটারের সঙ্গে একটা নিম্নমানের শান্ট যুক্ত করতে হবে। করে আমরা কি করব? অ্যামিটারে রূপান্তরিত করব। তো সেক্ষেত্রে আইটা অবশ্যই Ig থেকে বড়ই হবে, কারণ মূল প্রবাহ মাত্রার একটা অংশ যাচ্ছে গ্যালভানোমিটারে আর বাকিটা যাচ্ছে শান্টের ভেতর দিয়ে। তো এক্ষেত্রে যেহেতু সমান্তরালে তুল্য রোধ কম হয় এবং বিভব প্রভেদ স্থির, সুতরাং যখন আমরা শান্ট যুক্ত করিনি সেক্ষেত্রে যে কারেন্ট আর শান্ট যুক্ত করা অবস্থায় অবশ্যই কারেন্টের মানটা আগে যে কারেন্ট ফ্লো করছিল, কারণ আগেও ছিল বিভব প্রভেদ স্থির মানে ভিটা কনস্ট্যান্ট, তাহলে ভি কনস্ট্যান্ট মানে আগে Ig টা কত ছিল? V/G। এখন I টা কত? V বাই তুল্য রোধ মানে GS/G+S। তার মানে যেহেতু তুল্য রোধটা কমে গেছে, তার মানে নিশ্চয়ই যেহেতু GS/G+S লেস দ্যান G, অতএব I গ্রেটার দ্যান Ig। তার মানে কখনোই শান্ট যুক্ত করলে বা অ্যামিটারে রূপান্তরিত করলে প্রবাহ মাত্রার মানটা আগের প্রবাহ মাত্রার তুলনায় কম হতে পারবে না। অর্থাৎ এক্ষেত্রে কখনোই অ্যামিটারের পাল্লা I লেস দ্যান Ig
এটা হওয়া সম্ভব নয়। তাহলে 2 নম্বর উত্তরটা হচ্ছে সম্ভব নয়, কারণ শান্ট যুক্ত যেই করব তখন কিন্তু তুল্যরোধ কমে যাবে, ফলে কারেন্টটা বেড়ে যাবে। ঠিক আছে, অথবা কি একটি ভোল্টমিটারের পাল্লা n গুণ বাড়ালে এই রোধের কি পরিবর্তন করতে হবে, কারণ এটা আমরা আগে পড়েছি। ভোল্টমিটারের পাল্লা যদি n গুণ বাড়িয়ে দিই, তাহলে ভোল্টমিটারকে ভোল্টেজ বাড়াচ্ছি, মানে আমাদের ভোল্টমিটারের পাল্লাটা, মানে যে ভোল্ট মিটারে আগে যত ভোল্টেজ আমরা মেজার করতে পারছিলাম, এখন n গুণ বাড়াচ্ছি, মানে আমরা রোধটা বাড়াতে হবে। তাহলে সেটা কি শিখব, অথবা ভোল্টমিটারের সাথে যদি একটা উচ্চমানের রোধ যুক্ত করে দিই, তাহলে সেই ক্ষেত্রে পাল্লাটা বাড়তে পারে। তো ভোল্টমিটারের পাল্লা বেড়েছে, মানে আগে রোধের অবর্তমানে এর ভোল্টেজ যদি বলি VG, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ভোল্টমিটার, এটাকে V লিখলাম, V1। এখন তাহলে তাহলে এখন কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, এখন ভোল্টেজ ড্রপ হচ্ছে nV1, কারণ n গুণ বেড়েছে, তার মানে বাকি ভোল্টেজটাকে পাবে nV1 V1, এটা হচ্ছে রোধ। এবার এখানে যেহেতু এটা ভোল্টমিটারের রোধটাকে আমরা কিছু একটা ধরে নিতে পারি, বললাম ধরো R1, ভোল্টমিটারের রোধটাকে আমরা ধরলাম ভোল্টমিটারের রোধ সমান R1, আর শ্রেণীতে যুক্ত রোধ পাল্লা n গুণ করার জন্য শ্রেণীতে যুক্ত রোধ সমান R। তো দেখো এটা যেহেতু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কারেন্টটা কনস্ট্যান্ট, তাহলে আগেও যত কারেন্ট, ছবিটা পুরোটা আসছে, হ্যাঁ আগেও যে কারেন্ট যাচ্ছিল, আগে কত কারেন্ট যাচ্ছিল V1/R1, এখন কত কারেন্ট যাচ্ছে, তাহলে এখানেও যা কারেন্ট এখানেও তাই কারেন্ট, তার মানে nV1 V1/R, তাহলে Rটা চলে এলো R1 × n-1, তার মানে ভোল্টমিটারের পাল্লা যদি n গুণ বৃদ্ধি করতে হয়, তাহলে শ্রেণীতে কত রোধ যুক্ত করতে হবে, তাহলে এই রোধটাকে মানে R1 × n-1, এই মানের রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে দিতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ভোল্টমিটারের থেকে পাল্লাকে n গুণ বাড়ানোর উপায়। ঠিক আছে, তো নেক্সট আমরা প্রবলেমে যাব। একটি দণ্ডচুম্বকের চুম্বকন মাত্রা দিয়ে দিয়েছে, চুম্বকটির দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ দিয়ে দিয়েছে, চুম্বক ভ্রামকের মান বার করতে হবে। তিনের কোশ্চেন, চুম্বকনের মাত্রা মানে PM/V, একক আয়তনে আবিষ্ট চৌম্বক দ্বিমেরু ভ্রামককে চুম্বকনের মাত্রা বলে। এটাকে m দিয়ে লিখি আমরা। তাহলে চুম্বকনের মাত্রা কত, চুম্বকনের মাত্রা দিয়ে দিয়েছে, m দিয়ে দিয়েছে 5 × 10⁴ অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। আচ্ছা, তাহলে ভলিউমটা কত হবে, নিশ্চয় হচ্ছে আয়তন বা ভলিউম। তাহলে ভলিউমটা কত হবে, দৈর্ঘ্য দিয়েছে কত 12 সেমি, লেন্থ ইনটু এরিয়া, লেন্থ দিয়ে দিয়েছে 12 সেন্টিমিটার, তাহলে 0.12, আর বর্গ সেমি দিয়েছে 1, তাহলে 10⁻⁻4 মিটার কিউব। অতএব চৌম্বক ভ্রামক কত হবে, m ইনটু ভলিউম mv, mটা কত দিয়েছে 5 × 10⁴ ইনটু এরিয়া, ভলিউম কত বেরিয়েছে 0.12 10⁻⁻4, দ্যাট ইজ
আমাদের এই দুটো কেটে গেল, এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। অ্যাম্পিয়ার মিটার স্কয়ার হলো চুম্বক, চৌম্বক ভ্রামকের ক্ষেত্রে মানটা (0.6) অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। তাহলে পিএম এর মানটা চলে এলো, চৌম্বক ভ্রামকের মান চলে এলো 0.6 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। আচ্ছা, দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না কেন? কারণ তড়িৎ বলরেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করে। যদি দুটি তড়িৎ বলরেখা কোনো বিন্দুতে ছেদ করে তাহলে একই বিন্দুতে দুটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ পাওয়া যাবে, যেটা বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে? আচ্ছা, অথবা কোনো ধারকে কি যে কোনো উচ্চ বিভব আহিত হতে পারে? না, কোনো ধারককে আমরা কখনোই যে কোনো উচ্চ বিভবে আহিত করতে পারবো না, কারণ বিভব যদি খুব উচ্চ বিভব হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সে তড়িৎ মোক্ষণ করবে। তো সেই পরিমাণ আমাদের কিউ ইকুয়ালস টু সিভি। তো আমরা যদি কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, তাহলে সি কত নম্বর প্রশ্ন? এটা আমাদের 4-এর অথবা কিউ ইকুয়ালস টু সিভি, তাহলে সি ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই ভি। তো যেহেতু উচ্চমানের বিভবে আহিত করতে গেলে ভিটা যদি উচ্চ হয়, মানে এরকম করে লিখি, যেহেতু যদি ভি উচ্চমানের হয় তবে কিউ উচ্চমানের হবে। যার ফলে তড়িৎ মোক্ষণ বা তড়িৎ ক্ষরণ ঘটতে পারে। ঠিক আছে? 5-একটা প্রতিসরণের সূত্র থেকে প্রতিফলনের সূত্রটি নির্ণয় করবে, খুব সহজ ব্যাপার। আর একটি উত্তল লেন্সকে লক্ষ্যবস্তু যদি n গুণ সৎ বিবর্ধিত করে তাহলে এটা খুব সহজ অঙ্ক। 5-এর অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। পাঁচের অথবা কি বলেছে? প্রতিসরণ থেকে প্রতিফলনটাও দেখিয়ে দিচ্ছি, দুটোই দেখিয়ে দিই। উত্তল লেন্সে n গুণ বিবর্ধিত সৎ, তাহলে 1/v - 1/u = 1/f। তো উত্তল লেন্সে কি জানি? উত্তল লেন্সে যদি সৎ হয় তাহলে অবজেক্ট যদি এখানে রাখি তার ইমেজটা এদিকে হবে সৎ বিম্বের ক্ষেত্রে। এটা হচ্ছে n গুণ, তাহলে এটা v, এটা অবজেক্ট, এটা ইমেজ, তাহলে এটা u। তাহলে ভিটা কত বলে দিয়েছে? v/u টা বলেছে n, তাহলে এটাকে বসিয়ে দিলাম nu মাইনাস ইউটা নেগেটিভ দিকে আছে তাই -u 1/f। কি বার করতে বলেছে? লক্ষ্যবস্তুর দূরত্ব, মানে u বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা 1/u টা কমন নিয়ে নিলাম, 1/n + 1 + 1/f। তাহলে u চলে এলো আমাদের, u টা তাহলে কত আসছে? হ্যাঁ, n + 1 * f/n। তাহলে u টা এটা চলে এলো। লসাগু করে তোমরা দেখে নিতে পারছো, এটাই আমাদের চলে আসছে। ওকে, আর প্রতিসরণ থেকে প্রতিফলনের সূত্র প্রতিষ্ঠা করো। কোশ্চেনটা আমার কমন কিন্তু সহজ। প্রতিসরণ থেকে প্রতিফলন প্রতিসরণের সূত্র কি জানি? sin অফ আপতন কোণ বাই sin অফ প্রতিসরণ কোণ সমান μ2/μ1। প্রতিফলন মানে আলোটা একই মাধ্যমে থাকবে। প্রতিফলনের ক্ষেত্রে
মাধ্যম পরিবর্তন হবে না, μ1 সমান μ2, অতএব sin i বাই sin r ইকুয়ালস টু 1, অতএব i সমান r। সেই ক্ষেত্রে প্রতিসরণ কোণটাই প্রতিফলন কোণ এ রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে গ্রুপ বির যে কটা প্রশ্ন ছিল কমপ্লিট করে ফেলেছি। এরপর আমরা চলে যাব গ্রুপ সিতে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলতে কি বোঝো? দুটি সমমানের বিপরীত প্রকৃতির আধান যদি অতি ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে তখন সেই সংস্থাকে তড়িৎ দ্বিমেরু বলে, এবং যে কোনো একটি আধান এবং তাদের মধ্যবর্তী যে ক্ষুদ্র দূরত্ব তার গুণফলকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক, মানে কিউ ইন্টু 2l। 2lটা হচ্ছে দুটো আধানের পারস্পরিক দূরত্ব। তোমরা জানো এটা, তাও বলে দিচ্ছি, প্লাস কিউ মাইনাস কিউ 2l দূরত্বে আছে, এটা বি। তাহলে দ্বিমেরু ভ্রামক হবে যে কোনো একটা আধান আর তাদের মধ্যবর্তী দূরত্ব, এটাকে pm দিয়ে লেখা হয়, p দিয়ে লেখা হয়, সরি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে 2ql টুয়ার্ডস -2 প্লাস ba ক্যাপ। ওকে, দ্বিমেরু ভ্রামক হলো এটা। দ্বিমেরু নিরক্ষীয় তলের কোনো বিন্দুতে, মানে হচ্ছে অক্ষ অবস্থানে, তোমরা আমার ভিডিও ক্লাসে পেয়ে যাবে। তড়িৎ বিভব কি? ভিডিও ক্লাস করানো আছে তড়িৎ বিভবের। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব শূন্য হলেও, প্রাবল্য শূন্য হলেও বিভব থাকতে পারে কি হয়? ফাঁপা গোলকের অভ্যন্তরে ফাঁপা গোলীয় গোলক যদি ভাবো, তার ভেতরে কিন্তু তড়িৎ প্রাবল্য শূন্য হয়, কিন্তু তড়িৎ বিভবের মান থাকে 6। অথবা ফাঁপা গোলীয় গোলকের অবশ্যই আহিত ফাঁপা, আহিত ফাঁপা গোলীয় গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য, এবং যদি আমরা ফাঁপা আহিত গোলক ভাবি, একটা ধনাত্মক আধানে আহিত করেছে, যার আধানের পরিমাণ কিউ আর ব্যাসার্ধ যদি বলি আর, ভেতরে কিন্তু প্রাবল্য ইটা শূন্য হবে। যদি ভেতরে কোনো একটা বিন্দু, ধরে এখানে একটা বিন্দু পি পয়েন্ট বললাম, পি কিন্তু 0, তাহলে ভেতরে কোনো বিন্দুতে প্রাবল্যটা শূন্য, তার ব্যাসার্ধ আর, কিন্তু বিভব যদি ভিপি বলি, ভিপিটা কিন্তু ভেতরে থাকবে, সেটা হচ্ছে 1/4πε0 কিউ বাই আর। মনে রাখবো, ফাঁপা গোলীয় গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠ সব জায়গাতেই বিভব সমান, সেটা কত? 1/4πε0 কিউ বাই আর। কেন্দ্রতেও কিউ বাই আর, এখানেও কিউ বাই আর, ভেতরে যে কোনো জায়গাতেই বিভবের মান কিউ বাই আর, কিন্তু প্রাবল্য শূন্য। আচ্ছা, সাতেরটা, দুটি গোলীয় ধারকের একটির আয়তন অপরটির দ্বিগুণ, এদের উভয়কে কিউ পরিমাণ আধান দেওয়া হলো, এবং এদের একটি পরিবাহীর সাথে যুক্ত করলে গোলকের প্রতিটি গোলকের অন্তিম আধান কত? দেখো, ভালো অঙ্ক সাতেরটা। দুটো গোলীয় ধারকের, মানে গোলীয় পরিবাহী ধারক, এটা একটা, এটা বললাম ব্যাসার্ধ r1, এটা ব্যাসার্ধ r2। কি বলে দিয়েছে? একটির আয়তন দ্বিতীয়টির দ্বিগুণ, তার মানে 4/3 পাই r2 কিউব সমান 2 ইন্টু 4/3 পাই r1 কিউব। তাহলে r2 সমান পেয়ে গেলাম 2⁻1/3 ইন্টু r1, লিখলেই হলো। আমাদের r1 আর 2 ভুলিয়ে ফেলো না। তাহলে বড়টার ব্যাসার্ধ ছোটটার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক আমরা বার করেছি, দুটোকেই একই পরিমাণ আধান দিয়েছে, এরও আধান কিউ, এরও আধান কিউ। তাহলে এই দুটোকে যদি আমরা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিলাম, যুক্ত করলে কি হবে? যুক্ত করার পর সাধারণ বিভব
প্রত্যেকটা বিভব সমান হয়ে যাবে। কি সূত্র? দুটোর মোট আধান বাই মোট ধারকত্ব বা মোট ব্যাসার্ধ, মানে R1 প্লাস R2, তাহলে 2Q বাই R1 R2টা রাখলাম, আর R1টা রাখলাম, R2টা বসিয়ে দিলে আসছে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু R1। তাহলে এখান থেকে 2Q বাই R1টা কমন গেলে 1 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, তাহলে এটা হচ্ছে প্রত্যেকটার বিভব। তাহলে এখন সুতরাং এখানে আমি করে মুছে দিই এটা, তাহলে এখন যুক্ত করার পর, তাহলে এখন ছোট গোলীয় ধারকের আধান কত হবে? প্রতিটির আধান, মানে প্রথমটা ব্যবহার করছি, আধান মানে কি? Q সমান CV বা V ইন্টু R1, V R1 মানে 2Q বাই R2Q R1 বাই this, তাহলে 2Q বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, এটা ছোটটার আধান। আর বড়টির আধান V ইন্টু R2, তাহলে V কত? 2Q বাই R1 ইন্টু 1 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, আর R2 মান কত? 2 টু দি পাওয়ার 1/3 R1, তাহলে R1টা কেটে গেল। R1টা কেটে গেলে খুব ভালো অঙ্ক দিয়েছে, অঙ্কটা আনকমন অঙ্ক, এটা ভালো করে দেখবে। তাহলে তার কত বেরোলো? 2 টু দি পাওয়ার, দেখ এখানে আছে 1, মানে 4-এর 3 হয়ে গেল, Q বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। আনকমন একটা অঙ্ক দিয়েছে, তোমরা করে ফেলেছো অঙ্কটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, 8এরটা, পঞ্চাশ ওহম রোধের রোধযুক্ত একটি 0 থেকে 50 মিলিভোল্ট মিটারকে 0 থেকে 1 অ্যাম্পিয়ার পার্লার অ্যামমিটারে রূপান্তরিত করতে হবে। কিভাবে? অ্যামমিটারে রূপান্তর, AC = শান্ট যুক্ত রূপান্তর করতে হলে কি করতে হবে? শান্ট যুক্ত করতে হবে, যার মানটা বার করি R AC = G/n-1, n মানে হচ্ছে I/IG, মানে শান্ট যুক্ত করার পর কারেন্ট কত? আইটা বলে দিয়েছে 1, IG কত? 50 মিলিভোল্ট ছিল, তাহলে 50 × 10⁻³ বাই 50, তাহলে 1000 হয়ে গেল এটা। আর ওটা তো 50 দিয়ে দিয়েছে মান, তাহলে 50/1000। IG মানে আমি সূত্র ব্যবহার করেছি কত? VG/G, তাহলে শান্টের মান কত চলে এলো? AC = 50/999 ওহম, অ্যাপ্রক্সিমেটলি 0.05 ওহম মতন আসছে। 50 উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে, আমি উত্তর মিলিয়ে সময় নষ্ট করছি না। 0.05 ওহম, তাহলে এই মানের শান্টকে আমাদের শ্রেণী সমবায় যুক্ত করলে ওটাকে আমরা রূপান্তরিত করতে পারি 0 থেকে 1 অ্যাম্পিয়ার পার্লার একটি অ্যামমিটারে। পরেরটা 8-এর অথবা বলেছে 100 ভোল্ট সরবরাহ লাইনের 1000 ওহম রোধ, ওই রোধের এক প্রান্তে
এবং রোধটির মধ্যবিন্দুতে যুক্ত করা হচ্ছে একটা 40 ভোল্ট পার্ট দেয়, তাহলে ভোল্টমিটারের পার্ট কত আছে? 100 ভোল্ট সরবরাহ লাইন এরকম করা আছে, 100 ভোল্ট। এর সঙ্গে যুক্ত একটা 1000 ওহম, 1000 ওহম 8 অথবা ওকে। রোধটির এক প্রান্ত এবং মধ্যবিন্দুতে একটি ভোল্টমিটার যুক্ত করা হলো। রোধটির এক প্রান্ত আর ঠিক মধ্যবিন্দু, মানে এটা 500 ওহম ভোল্টমিটার যুক্ত করা হলো। তাতে করে পার্ট দিচ্ছে 40 ভোল্ট। তাহলে ভোল্টমিটারের রোধ কত? এই রোধটা ধরলাম R, ভোল্টমিটারের রোধটা R, তাহলে এটা যদি 500 হয় বাকিটাও 500। তাহলে কি বার করতে বলেছে? ভোল্টমিটারের রোধ কত। খুব সহজ অঙ্ক, ছোট করে আমরা করব। তো দেখো, আমরা যদি নাম দিই, এটা বললাম ধরো A, এটা B, এটা সেন্টার C, তাহলে এই দুটো বিন্দুর AC মানে VAC বলেছে কত? 40। তাহলে VCB কত? মোটটা 100, তাহলে বাকিটুকুনি 60। তাহলে দুটো ভোল্টেজ। তো আমরা জানি এরা দুজন সমান্তরাল, তার সঙ্গে শ্রেণী। তো এখন VAC is to VCB সমান RAC is to RCB, কারণ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এরা মানে কি ইকুইভ্যালেন্ট ছবিটা কারণ এই দুটো মিলে একটা রোধ, তার সঙ্গে শ্রেণী। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা রোধের অনুপাতেই ভাগ হয়। তো এর মধ্যে ভোল্টেজ কত? 40 is to 60। এসি রোধ কত? 500 R বাই 500 প্লাস R, কারণ 500 সঙ্গে 8টা সমান্তরালে আছে, is to বাকিটুকুনি রোধ 500। তাহলে 500 কেটে গেল, তাহলে এটা আছে 2/2 সমান এটা কত আসছে? R বাই 500 প্লাস R, তাহলে 1000 প্লাস 2R ইকুয়ালস টু 3R, দেন R হচ্ছে 1000 ওহম। অতএব ভোল্টমিটারের রোধ 1000 ওহম। ভোল্টমিটার রোধ তাহলে হলো 1000 ওহম, যেটাকে এখানে যুক্ত করার ফলে আমাদের এটা দাঁড়িয়ে গেছে 1000, আর এই দুটো আমাদের সমান্তরাল, তার সঙ্গে এটা শ্রেণী। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 1000 ওহম। আচ্ছা, পরেরটা 9 দাগের একটা অঙ্ক আছে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু তোমরা তোমাদের ছায়া প্রকাশনী বা সাঁতরা পাবলিকেশনে পেয়ে যাবে, এবং আমার ভিডিও ক্লাসেও এটা করিয়ে দেওয়া আছে। লেন্সের যে প্রিজমের যে ভিডিও ক্লাস তোমরা দেখে নেবে, চ্যানেলে পেয়ে যাবে। আচ্ছা, তাও ছবিটা একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো দেখো 9টা কি বলছে? এই প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের উপর আলোক রশ্মি প্রতিসারক তল ঘেঁষে আবর্তিত হলো। মানে কেমন? এই যদি প্রিজম হয়, এটা এই প্রতিসারক তল, এই কোণটা এই, আলোক রশ্মিটা তল ঘেঁষে গেল, এই প্রতিষ্ঠিত হলো। তাহলে আপতন কোণটা I1টা 90 ডিগ্রি। আচ্ছা, এবং অপর প্রতিসারক তলের অভিলম্বের সাথে থিটা কোণের নির্গত হলো। I2টা হচ্ছে থিটা। এটা 90 ডিগ্রি হলে এটা সমকোণ কোণ RC বা থিটা C। R1টা তাহলে সমান R1, এই কোণটা হচ্ছে A মাইনাস থিটা C, মানে R2 যেটা। এই হচ্ছে আমাদের প্রবলেম। এখান থেকে প্রমাণ করতে বলেছে মিউ। তো দেখো, আমরা লিখতে পারি মিউ সমান sin I1 বাই sin R1 সমান sin I2, এই প্রতিসারক মিউ,
সাইন i2 বাই সাইন r2। তো তাই যদি হয় তাহলে আমাদের মিউ বার করতে দিয়েছে, তো আমরা যদি মিউ সমান তাহলে সাইন থিটা, আমি এইটাকে রেসপেক্টে বলছি, বাই সাইন a মাইনাস থিটা সি। r2 মান মানে সাইন i2 বাই সাইন r2 সমান মিউ। এগেন সাইন থিটা সি সমান তো আমরা 1 বাই মিউ, এটাকে যদি আমরা রিপ্লেস করি তাহলে মিউ ইনটু কোনাকুনি গুণ করছি, তাহলে সাইন a cos থিটা সি মাইনাস cos a সাইন থিটা সি ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে মিউ সাইন a রুট ওভার 1 মাইনাস এই, তাহলে cos কত আসবে, রুট ওভার 1 মাইনাস 1 বাই মিউ স্কয়ার মাইনাস cos a 1 বাই মিউ সমান সাইন থিটা। কিছুই না, তাহলে মিউটা কমন নিলাম এখান থেকে, তাহলে আমাদের সাইন a মিউ দিয়ে গুণ করে দিয়েছে, তাহলে হচ্ছে মিউ স্কয়ার মাইনাস 1 সমান মাইনাস cos a, মানে এটা তাহলে আসছে সাইন থিটা প্লাস cos a। তাহলে এখান থেকে আমাদের মিউ চলে আসছে কত, দেখো এটাকে বাই করে স্কয়ার করে একটা ওইদিকে নিয়ে গেলাম, তাহলে 1 প্লাস সাইন থিটা প্লাস করে দিলাম অঙ্কটা cos a বাই সাইন a হোল টু দি পাওয়ার হাফ। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে এবং আমি সেটা করে দিয়েছি তোমাদের। এটা স্কয়ার হবে, কারণ স্কয়ার করতে হবে, নাহলে হাফটা আসবে না। রুটটা তুলতে গেলে তো স্কয়ার করতে হবে, এটাকে স্কয়ার করে দিলে এটা চলে আসছে, প্রমাণটা আমরা করে দিয়েছি। অথবাটা কি, একটি উত্তল লেন্স একটি খালি পাত্রের তলদেশ থেকে 45 সেন্টিমিটার উপরে স্থাপন করে পাত্রের তলদেশে অবস্থিত একটি মুদ্রার প্রতিবিম্ব লেন্স থেকে 36 সেন্টিমিটার উপরে গঠিত হলো। পাত্রটিকে 40 সেন্টিমিটার পর্যন্ত কোনো তরল দ্বারা ঢালা হলে প্রতিবিম্বের দূরত্ব 48 সেন্টিমিটার হয়। তাহলে প্রতিসরাঙ্ক কত, এটা তোমাদের প্র্যাকটিক্যাল, যেটাকে ট্রাভেলিং মাইক্রোস্কোপ এর সাহায্যে তোমরা কোনো প্রতিসরাঙ্ক নির্ণয় করে থাকো। তার মানে আমাদের 9 অথবা এই আছে খালি পাত্র, এখানে একটা মুদ্রা আছে, এখানে আমরা মাইক্রোস্কোপ রেখেছি, সেটা দিয়ে বা কোনো উত্তল লেন্স যেহেতু বলেছে উত্তল লেন্স রেখেছি, তার জন্য তার প্রতিবিম্বটা তৈরি হয়েছে। প্রথমটা কত বলে দিয়েছে, 45 সেন্টিমিটার। তার জন্য ইমেজটা কোথায় তৈরি হয়েছে, ইমেজটা লেন্স থেকে 36 সেমি উপরে, তাহলে এটা 36, এটা ইউ। এর ফোকাল লেন্থ আমরা বার করে নিতে পারি, উত্তল লেন্স, জাস্ট বোঝার জন্য বলছি। তাহলে 1 বাই v মাইনাস 1 বাই u ইকুয়ালস টু 1 বাই f, তাহলে 1 বাই 36 মাইনাস মাইনাস এটার রেসপেক্টে দেখতে গেলে এটা মাইনাসের দিকে, এটা প্লাসের দিকে, তাহলে মাইনাস 45 সমান 1 বাই f, তাহলে 1 বাই 36 প্লাস 1 বাই 45 সমান 1 বাই f। একটা কথা চলে গেল 45 গুণ 36 বাই 81, 9 দিয়ে কাটলে হচ্ছে 5, এটাকে কাটলে 4, 20 সেন্টিমিটার। তাহলে ফোকাল লেন্থ পেয়ে গেলাম 20 সেন্টিমিটার। তো এরপর একটা তরল দিয়ে তখন ইমেজটা কোথায় 48 সেন্টিমিটার। দ্বিতীয় ক্ষেত্রে ভি বলেছে 48 সেন্টিমিটার, এর তো 20, তাহলে ইউটাকে বার করে নিই।
1 এর 48 বিয়োগ 1 এর 20, লিমিটটা চলে গেল কত 48 গুণ 20 বাই এটা আমাদের কত আসছে 28 মাইনাস আসে অবশ্যই। আচ্ছা এটা আমরা হিসাবটা করে নিই। 48 গুণ 20 ডিভাইডেড বাই 28 34.28 মাইনাস 34.28। তো সেখানে 40 সেমি উচ্চতর অবধি তরল ভরেছিল, এতটা তরল ভরেছিল, তাহলে আপাত গভীরতা প্রকৃত গভীরতা পাওয়া যাবে মিউ সমান প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। তোমরা আশা করি জানো প্রকৃত গভীরতা আর আপাত গভীরতা ভাগ করে দিলে আমাদের কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক পাওয়া যায়। তাহলে প্রকৃত গভীরতা কত জানা ছিল আমাদের 40, আর আপাত গভীরতা কত আমাদের 34.28 বিয়োগ 5, মানে 5 বিয়োগ করে দিতে হবে। তাহলে আমাদের যেটা চলে এলো এখান থেকে 40 ভাগ 34.28 বিয়োগ 5 1.366, 1.366, তাহলে মিউটা চলে এলো 1.366 প্রতিসরাঙ্কের মানটা পেয়ে গেল। তো এরপরে আমরা চলে যাব, ঠিক আছে ছবি একটু দেখে গেছে ক্যামেরাটা। পরের প্রবলেম, হাই গ্যাসের নীতি থেকে প্রতিসরণ তোমরা আমার ভিডিও ক্লাসে পেয়ে যাবে। জেনার ডায়োডের ভোল্টেজ নিয়ন্ত্রক এটাও পেয়ে যাবে। একমুখীকারক পূর্ণ তরঙ্গ একমুখীকরণ এটা অবশ্যই তোমরা দেখে নেবে, ভিডিও ক্লাসের ছবি দিয়ে ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। আচ্ছা, প্রমাণ করো যে লেন্সের এই যে প্রমাণটা, এটা আমার লেন্স সংক্রান্ত যে প্রমাণ, 7খানা প্রমাণ আমার একটা ভিডিও ক্লাসের চ্যানেলে দেখে নেবে। আচ্ছা, কোনো প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি নির্গত আপতন কোণের সীমাস্থান এটাও করিয়ে দেওয়া আছে, সবই থিওরি কমন দেখছি। আচ্ছা, কমন এমিটারের ক্ষেত্রে আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র বর্তনী চিত্র সহ ইনপুট আউটপুট ট্রানজিস্টরের যে ভিডিও ফার্স্ট ভিডিওতেই করিয়ে দেওয়া আছে, একটাই ভিডিও আছে সেটা পেয়ে যাবে। পরিতত্ত্বের সাহায্যে অন্তরক পরিবাহী অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য এটা ফার্স্ট অর্ধপরিবাহী ভিডিও ক্লাসে পেয়ে যাবে। গ্লিসারিনের মধ্যে কাঁচদণ্ড নিমজ্জিত করলে কি লক্ষ্য করব, দেখা যাবে না, কারণ গ্লিসারিনে কাঁচদণ্ড প্রবেশ করালে গ্লিসারিনের কাছে প্রতিসরাঙ্ক সমান, তাই ওটাকে অদৃশ্য হয়ে যাবে। ঠিক আছে, এই প্রবলেম কোশ্চেনগুলো হলো তোমরা অবশ্যই দেখে নেবে। আর যদি কোনো জায়গায় খুঁজে না পাও ভিডিও, তাহলে আমাকে বলবে, কমেন্টে জানাবে, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। ওকে, 15 নম্বর প্রশ্ন, কির্চফের সূত্র বিবৃত করো। জানো তোমরা কির্চফের সূত্র থেকে দুটি তড়িৎ কোষের তুলনা কি করে করতে হয় এটা একটু দেখিয়ে দিই। কির্চফের সূত্রের সাহায্যে দুটো তড়িৎ কোষের তুলনা, মানে অ্যাকচুয়ালি এটা আমার পোটেনশিওমিটারের অ্যাপ্লিকেশন, পোটেনশিওমিটারের সাহায্যে হবে। এটা প্রশ্নটা হবে পোটেনশিওমিটারের সাহায্যে দুটি তড়িৎ কোষের তুলনা কি করে করবে। আচ্ছা, দেখিয়ে দিই এটা কি 15B। প্রশ্নটা একটু ভুল আছে, এটা হচ্ছে পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে দুটি তড়িৎ কোষের মধ্যে তুলনা করবে। তো এই হচ্ছে আমাদের পোটেনশিওমিটারের মূল অংশ। এখানে একটা E0 আছে যেটা সোর্স ভোল্টেজ। তো তোমরা যে দুটো তড়িৎ কোষকে তুলনা করতে চাইছো সেই দুটোকে সমান্তরালে এভাবে জুড়ে দিতে হবে। দুটোকে আমরা সমান্তরালে জুড়ে দেবো। অবশ্যই একটা করে এখানে চাবি ব্যবহার করবো। K1 K2 দিয়ে এখান থেকে আমাদের চলে যাবে গ্যালভানোমিটার,
তো যখন বললাম ধর এটা E1 এটা E2, প্রথম ক্ষেত্রে বললাম যখন আমরা K1 চাবিটা মানে E1 টা বর্তনীতে যুক্ত আছে, K1 টা অন আছে, K1 সুইচ, K1 K2 হচ্ছে সুইচ। তাহলে K1 সুইচ অন থাকলে আর K2 সুইচটা অফ। সেক্ষেত্রে বললাম নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল সি তে, মানে এটা L1। সেক্ষেত্রে নিষ্পন্দ বিন্দু সি তে পাওয়া যায়। তার মানে আমরা কি লিখতে পারি, অতএব E1 সমান E0/L পুরোটা L ইন্টু L1। আবার অনুরূপে K1 অফ আর K2 অন থাকলে তখন বললাম নিষ্পন্দ বিন্দু D তে পাওয়া গেছে, এটা বললাম L2 অন থাকলে সেক্ষেত্রে নিষ্পন্দ বিন্দু D তে পাওয়া গেল। অতএব E2 হবে E0/L ইন্টু L2। অতএব এখান থেকে দেখো আমরা যদি তুলনা করি, অতএব E1/E2 সমান আছে L1/L2। ছবি অনুসারে L1 টা ছোট, এখানে আমাদের L1 লেস দ্যান L2 ছবিতে দেখিয়েছি, তার নিশ্চয়ই এটা লেস দ্যান 1, অতএব E1 লেস দ্যান E2। তাহলে প্রথম যে তড়িৎ কোষ যার তড়িৎচালক বল আমরা E1 ধরেছি, তার যেটা তড়িৎচালক বলটা ছোট আর দ্বিতীয়টার ক্ষেত্রে বড়। এবার চলে যাই আমরা 16 নম্বর কোশ্চেনে, তোমরা এটা দেখে নিলে। 16 দাগের প্রশ্ন, এক ব্যক্তি প্লাস 3D ক্ষমতা বিশিষ্ট চশমা পরে চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে সংবাদপত্রের পাতার ছাপা অক্ষরগুলি পরিষ্কার দেখতে পায়। তাহলে চশমা পরে যেটা দেখতে পায়, খালি চোখে সংবাদপত্রটি তিনি কোথায় পড়তে পারবেন? পাওয়ার দিয়ে দিয়েছে +3 ডায়াপ্টার, অতএব ফোকাল লেন্থ হবে 100/3 সেন্টিমিটার, মানে 33.33। চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে রাখা বস্তু, তাহলে ইউ হলো 25 সেন্টিমিটার, তাহলে ভিটা ক্যালকুলেট করতে হবে। চশমা ছাড়া বস্তু কোথায় রাখলে তিনি দেখতে পান, সেটা হলো ভি। আর ইউভি বোথ আর নেগেটিভ, কারণ চোখের কথা ভাবলে চোখের এই লেন্স আমরা এই দিকেই বস্তু রাখবো, এটাকে যদি আমরা কোঅর্ডিনেট ভাবি 0 0, তাহলে এই দিকটা নেগেটিভ। তাহলে এখানে বস্তু, এখানে ইমেজ এরকম জায়গায় আছে, অবজেক্ট ইমেজ সবগুলো নেগেটিভ কোঅর্ডিনেটে থাকবে। তাহলে 1/v - 1/u = 1/a, তাহলে 1/-v = 1/-25 = 1/100/3 লিখে আমাদের হিসাব করতে সুবিধা হবে। তাহলে 1/-v = এটা এদিকে গেলে 3/100 minus 1/25, that is 4/100, which is minus 100. ভিটা চলে আসছে minus 100, 4/100 মানে 3 minus -1, 3/100 minus
1/25। তাহলে কোথায় রাখতে হবে? অতএব খালি চোখে দেখতে হলে 100 সেন্টিমিটার দূরে রাখতে হবে। তাহলে 100 সেমি দূরে রাখতে হবে। লেন্সের ক্ষেত্রে দেখা অনুদৈর্ঘ্য বিবর্ধন সমান রৈখিক বিবর্ধনের রোধ করে, এটা করিয়ে দেওয়া আছে। লেন্সের প্রতিসারণের ক্ষেত্রে সার্বজনীন গেট কি? যে গেট ব্যবহার করে এক বা একাধিক, দুই বা ততোধিক, একাধিক না, দুই বা ততোধিক, একটা দিয়ে তো হবেই না, দুটো বা তার বেশি ব্যবহার করে, হ্যাঁ একটা দিয়ে হবে, দুটো কমন করলে নট গেট হবে, এক বা একাধিক, যে সকল গেট ব্যবহার করে বিভিন্ন মৌলিক গেট এবং অন্যান্য লজিক গেটগুলো আমরা তৈরি করতে পারি তাকে সার্বজনীন গেট বলে। অ্যান্ড গেটের সত্য সারণী পারবে তোমরা কিভাবে নট গেট থেকে নট গেট পাওয়া যায়। নট গেটের দুটো ইনপুটকে কমন করে দিলে, একটা ইনপুট করে দিলে সেটা নট গেট হয়ে যায়। একমুখী কারক হিসেবে জার্মেনিয়ামের তুলনায় সিলিকন অধিক উপযোগী। কেন? কারণ সিলিকনের ক্ষেত্রে বিপরীত, যেটা স্যাচুরেশন কারেন্ট, সম্পৃক্ত প্রবাহের মানটা কম হয়। এটা পেয়ে যাবে তোমাদের বইতে, ছায়া প্রকাশনী 7 দুটো বইতেই আছে, কোশ্চেনের মধ্যে পাবে। পিএন জাংশন ডায়োডের বৈশিষ্ট্য লেখচিত্র আঁকতে বলেছে। পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে তোমরা বৈশিষ্ট্য লেখচিত্র কেমন হয় জানো? পিএন ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রেই আর রিভার্স বায়াসের ক্ষেত্রেই। ভুল ছবি আঁকবে না, ছবিটা জানি এরকম। এটা হচ্ছে কাট ইন ভোল্টেজ, এটা হচ্ছে ভিআই, আইটা লিখবে মিলি অ্যাম্পিয়ারে, এদিকে আইটা লিখবে মাইক্রো অ্যাম্পিয়ারে, এটা নেক মাইনাস ভি। এই ভ্যালুটা কারেন্টের, এখানে যদি একটা আঁকতে পারো, এইটা ভ্যালুটা হচ্ছে -10 মাইক্রো অ্যাম্পিয়ার। আর এদিকটা হচ্ছে ফরওয়ার্ড বাস, সম্মুখ বাস, এটা হচ্ছে রিভার্স বাস। ঠিক আছে, সম্মুখ বাসের ক্ষেত্রে উচ্চমানের প্রবাহ মাত্রা পাওয়া যায়, আর রিভার্স বাসের ক্ষেত্রে প্রায় খুবই কম, গৌণ বাহকের জন্য খুব সামান্য মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারের তড়িৎ প্রবাহ পাওয়া যায়। ঠিক আছে, তো মডেল কোশ্চেনগুলো আমরা কমপ্লিট করলাম। আর এমসিকিউ এসকিউ গুলোর উত্তর আছে। বৈদ্যুতিক ফিউজ কি, অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র, পূর্ণ প্রতিফলক প্রিজম, এগুলো সহজ পড়ালেখার গুরুত্ব, ফটোডায়োডকে বিপরীত বাসে রাখা হয় কেন। ঠিক আছে, তো তোমরা কোশ্চেনগুলো করবে। তো আমি মডেল টেস্ট পার্ট 5-এ যদি কোনো প্রশ্ন আটকায় তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি অবশ্যই তোমাদের সাহায্য করার জন্য পরবর্তী ভিডিও ক্লাসে সেগুলো সমাধান করিয়ে দিয়ে তারপরে 6 নম্বর মডেল করাবো। আর যদি না বলো 6 নম্বর মডেলটা আমি খুব শীঘ্রই আপডেট করে দেবো। তোমরা দেখতে থাকো, এখানে অনেক কটাই মডেল আছে, আমি ধীরে সুস্থে করাচ্ছি, সময় পাই না করার জন্য। তো তোমরা দেখতে থাকো এবং অবশ্যই জানাবে ভিডিও ক্লাসগুলো কেমন লাগছে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। আবার পরের দিন আমরা পরবর্তী যে ইউনিট টেস্ট বা মডেল টেস্ট হয় তার সমাধানগুলো করাবো।